ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষড়ায়। 2 সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন উইলিয়াম বেন্টিং। 3 হুল শব্দের অর্থ বিদ্রোহ। 4 বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান কৃষ্ণকুমার মিত্র। 5 নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স করতে হবে 23 বছর। 2 আছে 2 আয় আবহাওয়া কি বেআইনি কর। 2 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। 3 মুন্ডা উলগুলানের নেতৃত্ব কে দেন? বিরসা মুন্ডা। 4 কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? লর্ড লিটন। 5 কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? পুলিন বিহারী দাসের নেতৃত্বে। 3 আইতে বলেছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এটা তোমাদের বইয়ে 65 পৃষ্ঠায় রয়েছে। 18 শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে বলা হয় ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করতে হবে, তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতের সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা আর ইস্পাতের 17% আসত ব্রিটেন থেকে। অর্থাৎ উপনিবেশ হিসেবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো, তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো। 3 আছে পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন? এটা তোমাদের বইয়ের 81 পৃষ্ঠায় রয়েছে। এই যে নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই, তো এটা এমনি একটু ভূমিকা হিসাবে দিতে পারো যে 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই উল্লেখযোগ্য, বিশেষ উল্লেখযোগ্য। এবার এখানে বলবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল, তার ফলে নারী শিক্ষার কিছুটা বিকাশ ঘটে। তো আমি পণ্ডিতা রমাবাই বলে আর এই নামগুলো কেন বললাম না, কারণ আমাকে পণ্ডিতা রমাবাই সম্পর্কে বলতে বলেছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ভূমিকা হিসাবে একটু রাখলাম। তো তারপরে লিখবে পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। বিধবা মহিলাদের জন্য তিনি একটা আশ্রম তৈরি করেছিলেন, তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিলেন। তো এইভাবে আমরা পণ্ডিতা রমাবাইয়ের সম্পর্কে টিকাটা তৈরি করে নেব। আর আমাদের যদি লিখতে দেয় টিকা যে নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাইয়ের টিকা লেখো, তখন এই পুরোটা দিয়ে দেবো। 3 বলেছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এটা তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় রয়েছে। লিখবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েটারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েটারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। 4 আইতে আছে কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? এটা তোমাদের এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, 69 পেজে আছে। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? এই যে পৃষ্ঠা 59 অনুশীলনীতেও আছে। ঔপনিবেশিক ব্রিটিশ সরকার বাণিজ্যের প্রয়োজনে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষের ওপর অধিক গুরুত্ব দেয়। কোম্পানির সরকার এই সমস্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদের বাধ্য করে। এইভাবে কৃষিজ ফসলকে বাণিজ্যের মূল উপকরণ হিসাবে ব্যবহার করার প্রক্রিয়া হলো কৃষির বাণিজ্যকরণ। আর কৃষির বাণিজ্যকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে ভেদাভেদ তৈরি হয়েছিল। তাছাড়া কৃষির বাণিজ্যকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। 4 2 নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও ছায়া প্রকাশনী থেকে দিচ্ছে, 98 পৃষ্ঠায় রয়েছে। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 83-তে এটা আছে, তো যদি কেউ বইটা পড়তে চাও সেটাও করতে পারো। 83 পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু পয়েন্ট করে আছে তো সেই জন্য বললাম এই যে এই অংশটা এইটা লিখে দিতে পারো।
এটা আগেও আমি অন্য স্কুলগুলো করার সময় এটা দেখিয়েছি আলিগড় আন্দোলন হিসাবে। তো এখানে একটু পয়েন্ট করে আছে, তো সেই জন্য একটু পয়েন্ট করে বলে দিলাম। এক হচ্ছে ব্রিটিশের সাহায্য নিয়ে মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা। 2, এই আন্দোলনের প্রতি মুসলিম সমাজের গরিষ্ঠ সংখ্যক দরিদ্র শ্রেণীর অংশগ্রহণ ঘটেনি। উত্তরপ্রদেশের গুটি কয়েক জমিদার শ্রেণী ও শহরে শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায় কেন্দ্রিক ছিল এই আন্দোলন। 3 হচ্ছে এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্বিজাতিতত্ত্বের অবতারণা, অর্থাৎ এই আন্দোলনের সূত্রেই ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি এই ধারণার উদ্ভব ঘটে। 4, এই আন্দোলনের দুটি ধারা লক্ষ্য করা যায়, একটি রক্ষণশীল ব্রিটিশ বিরোধী, অপরটি আধুনিক প্রগতিশীল ও ব্রিটিশ অনুরাগী। 3 আছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। এটা তোমাদের বইয়ের 98 পৃষ্ঠাতে রয়েছে টুকরো কথায়। এই যে ইলবার্ট বিল বিতর্ক, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আবেদন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের ক্ষেত্রে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। 5 আয়তে আছে বাংলা কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। এটা ছায়া প্রকাশনীতে একদম প্রশ্ন ধরে উত্তর দেওয়া আছে 64 পৃষ্ঠায়। এটা 5 নম্বরের প্রশ্ন। এই যে বাংলা কৃষক সমাজের ওপরে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। তো সূচনা কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলার রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। আর এর প্রভাব বা ফলাফল, এক হচ্ছে জমিদারদের সমৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে জমিদারদের সমৃদ্ধি বাড়ে, কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েন। 2 হচ্ছে কৃষকদের অবস্থার অবনতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের অবস্থার কোনো উন্নতি ঘটেনি। উঁচু হারে রাজস্ব নেওয়া হলে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপে। তাছাড়া প্রায়ই নানা ধরনের বেআইনি কর বা যেটাকে আবওয়াব বলা হচ্ছে নেওয়া হলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাকে কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত করা হয়। ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনতি ঘটতে থাকে। 3 নম্বর পয়েন্ট লিখবে জমিদারের জমি নিলাম। জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের জমি নিলামে উঠত। অনেক সময় জমিদারের সম্পত্তি বিক্রি করে দিয়ে কোম্পানি তার প্রাপ্য রাজস্ব বুঝে নিত। 4 হচ্ছে কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠা। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে ভারতীয় সমাজ আর অর্থনীতিতে কোম্পানি কর্তৃত্ব দৃঢ় হয়েছিল। সেই কৃষককে কোম্পানি উৎখাত দৃঢ় হয়েছিল। তো এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। বইতেও আছে, তবু একবার একটু ছায়া প্রকাশনী থেকে এটা দিয়ে দিলাম। এই যে বইয়ের পৃষ্ঠা 86। তো কেউ যদি বই পড়তে চাও তাহলে তোমাদের 86 পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি। এই যে তিতুমিরের এই যে বারাসাত বিদ্রোহ, এটা ছোটোর ওপরে আছে। তো যেহেতু এটা 5 নম্বরের, সেই জন্য আমি ছায়া প্রকাশনী থেকে দিলাম। তো যদি চাও তাহলে ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো। তো সূচনা, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী। তিনি তিতুমির নামে পরিচিত। ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে তিতুমির সৈয়দ আহমেদের শিষ্যত্ব গ্রহণ করে বাংলায় ওয়াহাবি আদর্শ প্রচার করেন। বাংলায় তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমিরের বারাসাত বিদ্রোহ এক, অনুগামীদের পালনীয় কর্তব্য। অনুগামীদের প্রতি তিতুমিরের বক্তব্য ছিল 1, পীর পয়গম্বর মানার দরকার নেই। 2, মন্দির মসজিদের প্রয়োজন নেই। 3, ওয়াহাবি অনুগামীদের দাড়ি রাখতে হবে। 4, ওয়াহাবির অনুগামীরা সুদে টাকা খাটাতে পারবেন না। 2 হচ্ছে আন্দোলনের বিস্তার। তিতুমিরের আহ্বানে অনুপ্রাণিত হয়ে 24 পরগনা, নদিয়া, মালদহ, রাজশাহী, ঢাকা, পাবনা প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের বিস্তার ঘটে। 3, কৃষ্ণদেব রায়ের বিরোধিতা। 28 পরগনার পুরাগ্রামের জমিদার কৃষ্ণদেব রায় ঘোষণা করেন যে যারা তিতুমিরের শিষ্য হবে
এবং দাঁড়ি রাখবে তাদের 2.5 টাকা হারে কর দিতে হবে। ফলস্বরূপ জমিদারের সঙ্গে তিতুমিরের অনুগামীদের সংঘর্ষ বাধে। বাঁশের কেল্লা জমিদারদের বিরুদ্ধে সাফল্য লাভ করার পর তিতুমির বাদুড়িয়া থানার, এটা 24 পরগনা হবে, 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির জমিদার ও নীলকরদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন এবং তাদের কাছ থেকে রাজস্ব দাবি করেন। বিদ্রোহের অবসান। যশোহরের ম্যাজিস্ট্রেট এক বিরাট বাহিনী নিয়ে তিতুমিরের ঘাঁটি আক্রমণ করলে প্রথমে তিতুমিরের বাহিনী সরকারি সৈন্যদের পরাজিত করে, পরে বেন্টিক সেনা অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। গুরুত্ব। তিতুমিরের বারাসাত বিদ্রোহের মূল লক্ষ্য ছিল জমিদারদের বিরোধিতা। পাশাপাশি তিতুমির বারাসাত বসিরহাট বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ রাজত্বের অবসানও ঘোষণা করেন। সমাজের নিম্নবর্গের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে বিপ্লববাদীদের কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বৈপ্লবিকদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? এটা ছায়া প্রকাশনের 143 পৃষ্ঠাতে একদম প্রশ্ন ধরে উত্তর রয়েছে। এই যেটা আছে তোমাদের তোমাদের ইতিহাস বইয়ের 114 পৃষ্ঠায় রয়েছে। কেউ বই পড়তে চাইলে এটা লিখলেও তার মানে হবে। পাঠ্য বই পৃষ্ঠা 114 অনুশীলনীতে রয়েছে এটা প্রশ্নটা। আচ্ছা, যাই হোক, বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি। এক হচ্ছে বিভিন্ন গুপ্ত সমিতির প্রতিষ্ঠা। বিভিন্ন গুপ্ত সমিতির উপর ভিত্তি করে বিপ্লববাদী কার্যকলাপের উত্থান ও প্রসার ঘটে। বাংলায় প্রথম বিপ্লবী কেন্দ্র হিসাবে গড়ে ওঠে অনুশীলন সমিতি। ময়মনসিংহের সাধনা সমিতি, সুহৃদ সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি, ঢাকার মুক্তি সংঘ প্রভৃতি উল্লেখযোগ্য। স্বদেশী আন্দোলনের ব্যর্থতা। স্বদেশী আন্দোলনের ব্যর্থতার পর থেকেই মূলত বিপ্লববাদের সূচনা হয়। ব্রিটিশের তীব্র দমননীতির চাপে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হওয়ায় বৈপ্লবিক সন্ত্রাসবাদের উত্থান ঘটে। 3 নম্বর পয়েন্ট দেবে কংগ্রেসী আন্দোলনের দুর্বলতা। প্রথম যুগের কংগ্রেসী নেতাদের রাজনৈতিক ভিক্ষাবৃত্তির প্রতি যুব সমাজ আস্থা হারিয়ে ফেলে। ফলে কংগ্রেসের মধ্যেকার তরুণ নেতারা চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ ঘটান। 4 হচ্ছে অন্যান্য কারণ। ব্রিটিশ সরকারের নির্মম অর্থনৈতিক শোষণ, বিভিন্ন দমনমূলক আইন যেমন অস্ত্র আইন, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রভৃতি তরুণ প্রজন্মকে ব্রিটিশদের প্রতি সংগ্রামী মনোভাব গ্রহণে বাধ্য করে। ব্যর্থতার কারণ। ভারতের বিপ্লবীদের ত্যাগ, নিষ্ঠা, সততা, সংগ্রামী মানসিকতা কোনো খামতি না থাকলেও তারা সফল আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন। এর প্রধান কারণ। 1 হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, 2 দলের কিছু জনের বিশ্বাসঘাতকতা, 3 মতভেদ ও অন্তর্দ্বন্দ্ব, 4 আঞ্চলিক সীমাবদ্ধতা, 5 হিন্দুত্বের প্রাধান্য, আর 6 হচ্ছে গণভিত্তির অভাব প্রভৃতি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।